এখন ফেব্রুয়ারি মাসে যে ভাষা শহীদদের এখন আমরা তালিকা করতে পারি নাই, আমাদের ব্যর্থতা। সাথে সাথে আমাদের যে এই ভাষা শহীদদের আত্মার এই শ্রদ্ধা জ্ঞাপনে দেখা যায় ইসলামিক দলগুলি শহীদ মিনারে যাইতে পারে না। তারা এই শ্রদ্ধা থেকে এখন রাষ্ট্রীয়ভাবে দোয়া করার একটা নিয়ম যদি চালু করা হয়, তাহলে তো সব ইসলামিক দলগুলি দোয়ায় অংশগ্রহণ করতে পারে। এই ব্যাপারে আপনি মুসলিম সমাজের সম্মানিত চেয়ারম্যান হিসেবে আপনার বক্তব্য কী? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে প্রথমেই আমি ধন্যবাদ জানাই পিপলস টিভির কর্ণধার মাওলানা যিনি সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিষয় হলো 1952 সালে আমাদের ভাষার জন্য লড়াই করতে হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের ভাষার জন্য লড়াই হয়েছে কিনা আমার জানা নেই। তো আসলে এটা টোটালি ছিল একটা পরিকল্পিত। এটার পরিকল্পনাটা হয় সেই সময় যে ভারতের রয়ের মাস্টার প্ল্যান ছিল এটা। এই ভারতীয় একজন অত্যন্ত কাছের লোক চারু মজুমদার, ওনার বাসায় এই ভাষা আন্দোলনের পরিকল্পনাটা হয়। তো তখন একটা ক্ষেত্র তৈরি করছে পাকিস্তান গভর্নমেন্ট। নুরুল আমিন সাহেব বলেছে যে রাষ্ট্রের তো একটা ভাষা প্রয়োজন, সেই ভাষাটা উর্দু হবে। এটা উনি সরাসরি এইভাবে যদি না বলতেন সেটা পারতেন না, করে অন্যান্য দল যারা ছিল সবার সাথে পরামর্শ করে যে রাষ্ট্রের একটা ভাষা প্রয়োজন, দাপ্তরিক ভাষা, সেটা কোনটা করলে ভালো হয়। সকলের পরামর্শে যদি এটা হতো তাহলে ভারত বা ইন্ডিয়ান যারা 1947-এর পর থেকে পাকিস্তান বিভক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা তারা করতে পারত না। তো যাই হোক, এখানে নুরুল আমিন সাহেবের রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল। উনি এমন একটা ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু, দাপ্তরিক ভাষা, যার ফলশ্রুতিতে আমাদের ছাত্র জনতা ক্ষুব্ধ হয় যে না, বাংলা হবে রাষ্ট্রভাষা। এই সুযোগটা নেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা। এর পরিপ্রেক্ষিতেই আমাদের এই রাষ্ট্রভাষার আন্দোলন 52। তো যাই হোক, যেভাবে হোক রাষ্ট্রভাষার আন্দোলন হলো। আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার অনেকেই পুলিশের গুলিতে জীবন বিসর্জন দিল। তো এরপরে দেখেন ওই যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই আন্দোলনের সময় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিল জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব। ওনার স্বাক্ষরেই ভাষা আন্দোলনটা আসলে মূলত সংগঠিত হয়েছে। তো সেই গোলাম আজম সাহেবের ভাষা সৈনিক হিসেবে আজ পর্যন্ত রাষ্ট্র কোনো স্বীকৃতি দেয়নি, দিতে পারেনি। এটা আমাদের বড় ব্যর্থতা বলে আমরা মনে করি। আর সেই সাথে এই যে ভারতীয় ইসলামী ফোবিয়ার বিরুদ্ধে তারা তাদের পরিকল্পনায় ওই যে খাম্বা, শহীদ মিনারের নামে স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোর নামে খাম্বা সংস্কৃতি চালু করলো। এই খাম্বা সংস্কৃতি করে ওইখানে যাই 1 মিনিট নীরবতা পালন বা কিছু গান গাওয়া, যেটা হলো ওই যে মূর্তির সামনে যা আরাধনা করে হিন্দুরা, বিধর্মীরা, ওরকম একটা প্রক্রিয়া
চালু করে শহীদ মিনার নাম দিয়ে, যে শহীদ বেদি এখানে পুষ্পস্তবক অর্পণ হবে। বিধর্মী অর্থাৎ মুশরিকরা যেভাবে মূর্তির গলায় মালা পরায় এবং মূর্তি যেভাবে মূর্তির সামনে তারা মালা দেয়, ফুল, গেন্দা ফুল, এই সেগুলো দিয়ে দেওয়ার পর ওইখানে দাঁড়ায় কতক্ষণ নীরব থাকে, এরপরে তারা আরাধনা গায়, দেবী বন্দনা গায়। ঠিক অনুরূপভাবে একই প্রক্রিয়ায় আমাদের এখন সারা বাংলাদেশে আমাদের এই যে মূল সংস্কৃতি ইসলামের, এই সংস্কৃতিটাকে তারা নস্যাৎ করেছে পরিকল্পিতভাবে। তো আমাদের আলেম ওলামারা স্বভাবতই এ বিষয়ে খুব বিচক্ষণ, ওনারা যার ফলশ্রুতিতে হিন্দুদের এই সমস্ত কালচারে শরিক হয় না। এখন যেহেতু আলেম ওলামারা কি করে, যারা আত্মত্যাগ করেছে ভাষা দিবসে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে। তো আমরা যে 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারিতে আমরা দোয়া দিবস হিসেবে গণ্য করার জন্যে আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা দ্রুত এই বিষয়টি ভেবে দেখেন এবং 21শে ফেব্রুয়ারি এই সমস্ত ওই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ নামে আমাদের যে সংস্কৃতি, ইসলামী যে সংস্কৃতি, ইসলামী যে কালচার, দোয়া, এগুলো নষ্ট না করে প্রকৃত শহীদদের প্রতি, তাদের যারা মারা গেছে, আত্মত্যাগ করেছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমরা যেন দোয়া করতে পারি রাষ্ট্রীয়ভাবে, সেই ব্যবস্থা করবে, এই আহ্বান জানাই।